শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করতেছি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ঘটনা ও লেনদেন। এর আগে আমি ঘটনা লেনদেনের আগে আমি হিসাব বিজ্ঞান পরিচিতির উপরে আমি দুটো ক্লাস করেছি। লেনদেনের উপর একটা লেনদেনের সারসংক্ষেপ সম্পর্কিত কিছু নিয়ম কানুন সম্পর্কিত আমি একটা ক্লাস দুটা ক্লাস করেছি। আজকে আমি তোমাদের সামনে গাণিতিক সমস্যার সমাধান সহকারে কোন ঘটনাটি লেনদেন, কোনটি লেনদেন নয় এ সংক্রান্ত আগে কিছু আমি তোমাদের সামনে কিছু আলোচনা পেশ করতেছি। তারপর আমি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি এর আগে বলেছি সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। কোন ঘটনা লেনদেন? যে ঘটনার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে, দুটি পক্ষের সৃষ্টি হবে, যে ঘটনা অর্থ মাত্রাধিক পরিমাণযোগ্য হবে, যে ঘটনা হিসাব সমীকরণ পরিবর্তনকে প্রভাবিত করে, যে ঘটনার মাধ্যমে হিসাব সমীকরণের উপাদানের পরিবর্তন হয়, সেটি লেনদেন। সহজ কথা হচ্ছে এমন এক ঘটনা হতে হবে যে ঘটনার মাধ্যমে হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন হতে হবে। আমরা জানি হিসাব সমীকরণ উপাদানের পরিবর্তন হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওই। এই তিনটা উপাদান যদি পরিবর্তন আসে অবশ্যই এটা লেনদেন হিসেবে গণ্য হবে। যেমন তোমরা একটু নোট করে নিতে পারো কোনগুলো লেনদেন নয়। আমি বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নাও। এগুলো থাকলে কোনো লেনদেন হিসেবভুক্ত করা যাবে না। লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। লেনদেন নয়, তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে কতে লেনদেন নয় এমন ঘটনা। তোমরা কিভাবে গাণিতিক সমাধান করবে? এখানে একটা তারিখের ছক করবে আর পুরোটাই বিবরণ থেকে দেবে। ঘটনার বিবরণ। তবে এখানে আমি একটা কথা নিচ্ছি, এর আগে আমি কথা বলছি, যদি পরিমাণ চাই তাহলে তোমরা একটা টাকার ঘর করে নেবে। এই তারিখ, ঘটনার বিবরণ, টাকা। এখানে যেমন আমি একটা সাল লিখে দিচ্ছি 2019 মার্চ 1 তারিখে লেখা আছে যে তিনি 20,000 টাকা বেতন একজন কর্মচারী করলেন। কর্মচারী বা কর্মকর্তা ম্যানেজার নিয়োগ, মানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কর্মচারী কর্মকর্তা নিয়োগ করাটা লেনদেন নয়। তাই তুমি এখানে লিখে দিবে যে একজন ম্যানেজার নিয়োগ করা হলো, যদি পরিমাণ আছে তাহলে এখানে টাকা লিখে দিবে, ঠিক আছে? আর পরিমাণ না আসলে যদি টাকার গড় হোক সমস্যা হবে না, কিন্তু না করলেও ভালো হয়। তাহলে কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা হলো, এটি লেনদেন নয়। দ্বিতীয়টা হচ্ছে ব্যবসায়ের জন্য ঋণ চাওয়া হলো বা ঋণের প্রতিশ্রুতি দেওয়া হলো। আমরা কারো কাছে ঋণ চেয়েছি অথবা কাউকে ঋণের প্রতিশ্রুতি দিয়েছি, এটি লেনদেন নয়। ঋণ চাওয়া হলো বা ঋণের প্রতিশ্রুতি দেওয়া হলো, লেনদেন নয়। পণ্য বিক্রয়ের জন্য ফরমাইশ পাওয়া গেল, পণ্য বিক্রয়ের জন্য ফরমাইশ পাওয়া গেল, বা পণ্য বিক্রয়ের জন্য পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো। হয়তো আমি মাল বিক্রয় করবো, একজন কাস্টমার বা একজন দ্বারা আমাকে মালের অর্ডার করেছে, তাহলে আমি ফরমাইশ পেয়েছি, এটা লেনদেন না। আবার আমার পণ্য দরকার আছে, আমি পণ্য ক্রয় করব, আমি একজন বিক্রেতা সরবরাহকারীর নিকট আমি পণ্যের জন্য অর্ডার করেছি, সরবরাহকারীকে বিক্রেতা বলা হয়, আর আমরা যারা পণ্য বিক্রয় করি তাদেরকে ক্রেতা বলা হয়। আমরা পণ্য বিক্রয় করলে আমরা বিক্রেতা, আর যে আমরা ক্রয় করলে ক্রেতা। কিন্তু আমি ক্রেতা হিসেবে কার কাছ থেকে কিনবো? সরবরাহকারীর কাছ থেকে। কার কাছ থেকে? সরবরাহকারীর কাছ থেকে। আর আমার কাছ থেকে কিনবে কে? খরিদ্দার বা ভোক্তা। খরিদ্দার বা ভোক্তা, একটু খেয়াল করো। আমার কাছ থেকে পণ্য ক্রয় করবে খরিদ্দার বা ভোক্তা, খরিদ্দার বা ভোক্তা। আর আমি কার কাছ থেকে পণ্য ক্রয় করব? আমি করব সরবরাহকারীর নিকট থেকে, সরবরাহকারীর নিকট থেকে। তাহলে সরবরাহকারীর নিকট পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো, অথবা খরিদ্দার নিকট থেকে বা ভোক্তার নিকট থেকে পণ্য ক্রয়ের ফরমাইশ পাওয়া গেল। আমি পাইলে এটা বিক্রয় ফরমাইশ, আর আমি দিলে এটা ক্রয়ের জন্য ফরমাইশ। এগুলো লেনদেন নয়। বিজ্ঞাপনের জন্য কোনো মিডিয়ার সাথে চুক্তি করা হলো, বিজ্ঞাপনের জন্য যে কোনো মিডিয়ার সাথে চুক্তি করা হলো, এটা লেনদেন নয়। আমরা চুক্তি করেছি মাত্র, এখন তো বিজ্ঞাপন দিইনি। বিজ্ঞাপনের জন্য কোনো মিডিয়ার সাথে চুক্তি করা হবে,
মিডিয়ার সাথে চুক্তি করা হলো। ঠিক আছে, তারপরে একজন কর্মচারী নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, অথবা আমরা বিজ্ঞাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছি, অথবা আমরা ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কথা বুঝলি বা, বিজ্ঞাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া, ব্যবসা সম্প্রসারণের জন্য সিদ্ধান্ত নেওয়া, অথবা কর্মকর্তা কর্মচারীদের সিদ্ধান্ত নেওয়া, এটিও লেনদেন নয়। এটিও লেনদেন নয়। লিখছো? নিজস্ব অর্থ দিয়ে বা ব্যক্তিগত তহবিল থেকে বা নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনো জিনিস ক্রয়। ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনো জিনিস ক্রয়। আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি আমার পারিবারিক ব্যবহারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো জিনিস বা পণ্য ক্রয় করেছি, ওটি লেনদেন নয়। ওটি লেনদেন নয়। লিখছো? অভিজ্ঞ কর্মকর্তা বা কর্মচারী মৃত্যুবরণ করলো, লেনদেন নয়। অভিজ্ঞ কর্মকর্তা বা কর্মচারী মৃত্যুবরণ করলে লেনদেন নয়। তাহলে এখানে তারিখগুলো লিখবে তোমরা, কোন কোন তারিখে আমি যে কথাগুলো বলছি লেখা আছে, ওই তারিখ লিখে দিবে। যদি চিহ্নিত বলে তাহলে টাকার পর না করলে চলবে, করলেও দোষ নেই। আর যদি পরিমাণ বলে তাহলে অবশ্যই তারিখ, ঘটনা বিবরণ, টাকা লিখে কোন তারিখে ঘটনাটা করে তুমি কষ্টটা এখানে উঠিয়ে দিবে। উঠিয়ে দিয়ে কোন তারিখে কত টাকা লাগাতে সেটা লিখে যোগফল করে বাস পরিমাণ লিখে দিবে। টোটাল যোগফল যেতে হবে, এটা করে ব্যাখ্যা বাস পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ঘটনা নয় এমন লেনদেনগুলো চিহ্নিত করলাম। প্রশ্নটা এভাবে আসতে পারে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি এমন ঘটনাগুলো চিহ্নিত করে। একই কথা, কারণ আমরা জানি আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটা লেনদেন হবে না, সেটা লেনদেন হবে না। প্রশ্নটা এভাবেও হতে পারে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমাদের প্রশ্ন যদি আসে যে কোন ঘটনাগুলো লেনদেন, অথবা যে ঘটনার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তার পরিমাণ। কথা বুঝো, প্রশ্নটা কি বলেছি? কোন ঘটনাগুলো লেনদেন বা যে ঘটনার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তার পরিমাণ, অথবা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এমন ঘটনাগুলোর পরিমাণ নির্ণয় করা। অথবা এটা আসতে পারে, ব্যবসায়ের আর্থিক অবস্থার কত টাকার পরিবর্তন ঘটেছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার কত টাকার পরিবর্তন ঘটেছে তার পরিমাণ নির্ণয়, তার মানে যেগুলো লেনদেন, তার মানে যেগুলো লেনদেন। ঠিক আছে, তাহলে তুমি কিভাবে করবে? তখন তুমি যদি কত টাকার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তার পরিমাণ চেয়েছে, তাহলে তুমি এইভাবে চক্র নেবে, তারিখ, ঘটনা বিবরণ, টাকা। তার মানে এই ঘটনাগুলোর মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এটা লিখে দিলে উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে আমি তোমাদেরকে প্রশ্নটা এইভাবে দেখাচ্ছি। আমাদের যদি বলে কোন ঘটনাগুলো লেনদেন নয় তার কারণ সহ ব্যাখ্যা করে। কারণ সহ ব্যাখ্যা, এটা খতে বা গতে আসতে পারে। সৃজনশীল, তারিখ, ঘটনা বিবরণ, লেনদেন নয় ব্যাখ্যা। তোমরা হয়তো এস লেভেলে অন্যভাবে চক করতে পারো, কিন্তু এটা যেহেতু এসএসসি, চকটা ব্যবহার করাটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মতে আরই। ওইভাবে করলে চলবে, সমস্যা নেই। তবে এভাবে করবে, যেহেতু আমাদের অবশ্যই স্তরে পরিবর্তনের সাথে সাথে লেখার ভঙ্গিমাও একটু স্ট্যান্ডার্ড করতে হবে, উচ্চত মানের নিয়ে আসতে হবে। এটা আমার একটা পরামর্শ, ঠিক আছে? কিন্তু আগেরটাও চলবে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলে দিচ্ছি কি সেটা। যেমন ব্যবসার জন্য একজন কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ করা হলো, এটা তো লেনদেন নয়। আমরা এখানে লিখবো তারিখ দিয়ে ঘটনাটা লিখবো, লিখে লিখবো কি এটির মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, এটি লেনদেন নয়। আমি কারণ বলতেছি, আগে বলছি ঘটনা
লেনদেনের কোনগুলো সেগুলো বলছি, এখন কারণ সব বলতেছি, আমি ব্যাখ্যা সব বলতেছি। তারপর যদি আমাদের তোমরা লিখতে পারো যে পণ্য করার জন্য ফরমাইশ পাওয়া গেল বা ফরমাইশ দেওয়া হলো, যদি এ ধরনের কোনো এন্ট্রি থাকে এটা লিখবে, লিখে ঘটনাটা লিখবে। ঘটনাটা লেখার পরে লিখবে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তাই এটি লেনদেন নয়, অথবা অথবা হিসাব সমীকরণ উপাদানের কোনো পরিবর্তন হয়নি তাই এটি লেনদেন নয়। ঠিক আছে। এরপরে বিজ্ঞাপনের জন্য চুক্তি করা হয়, কোনো মিডিয়ার সাথে আমরা চুক্তি করলাম বিজ্ঞাপন প্রদানের জন্য বা বিজ্ঞাপন দেওয়ার জন্য, যে কোনো মিডিয়ার সাথে চুক্তি করা হলো যদি থাকে, আমরা এখানে লিখতে পারি এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি বা হিসাব সমীকরণ উপাদানের কোনো পরিবর্তন হয়নি তাই এটি লেনদেন নয়, এটি লেনদেন নয়। ঋণ চাওয়া হলো বা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো, ঋণ চাওয়া হলো বা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো, আমরা এটা লিখবো কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি বা হিসাব সমীকরণ উপাদানের কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি উপাদান হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ওই, এগুলো কোনো পরিবর্তন এখানে আসেনি, হয়নি, এই জন্য একটু লেনদেন নয়। সিদ্ধান্ত নেওয়া হলো, বিজ্ঞাপনের জন্য সিদ্ধান্ত, কোনো কর্মচারী কর্মকর্তা নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, যদি আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি এটি লেনদেন নয়। তাহলে আমি কি লিখবো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি অথবা হিসাব সমীকরণ উপাদানের কোনো পরিবর্তন হয়নি তো এটি লেনদেন নয়। নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য জিনিস ক্রয়, নিজস্ব তহবিল থেকে অর্থ দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য জিনিস ক্রয়, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, হিসাব সমীকরণ উপাদানের কোনো পরিবর্তন হয়নি তাই এটি লেনদেন নয়। পরেরটা হচ্ছে অভিজ্ঞ কর্মকর্তা বা কর্মচারী মারা গেল, এখানে আমরা লিখবো ব্যাখ্যা কি লিখবো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়, কারণ কোনো জন্ম মৃত্যু অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। এখানে আর্থিক অবস্থা পরিবর্তন লেখাটা ঠিক হবে না, কারণ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয় না, ব্যক্তিগত আর্থিক অবস্থার যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখবো কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয় তাই এটি লেনদেন নয়। আমরা ব্যাখ্যাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি একমাত্র দুইটি প্রশ্ন তোমাদের আমি সমাধান তুলে দিয়েছি। আমি এবার আরেকটা প্রশ্নতে যাব, যে সকল ঘটনা লেনদেন বা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে তার কারণ সহ ব্যাখ্যা করো, তার কারণ সহ ব্যাখ্যা করো। হ্যাঁ সব এভাবে এটা গত ধরে নিলাম, যেটা গত থাকবে খতে থাকতে পারে। তাহলে যেমন নগদ অর্থ নিয়ে বা পণ্যদ্রব্য ব্যবসা আরম্ভ, নগদ অর্থ বা পণ্যদ্রব্য ব্যবসা আরম্ভ, ব্যবসা আরম্ভ 2,50,000, সরি 2,50,000 টাকা, টাকাটা লিখে দিচ্ছি এখানে, লিখবো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাই এটি লেনদেন, অথবা হিসাব সমীকরণ উপাদান পরিবর্তন ঘটেছে তাই এটি লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাই এটি লেনদেন। লিখে তারিখ একটা টান দিতাম হয়ে গেল। নগদে পণ্য ক্রয় বা ধারে পণ্য ক্রয়, মাল ক্রয় নগদে, চেকে, ধারে বা বাকিতে, নোটে বা কার্ডে, মাল ক্রয় নগদে বা চেকে, ধারে বা বাকিতে, নোটে বা কার্ডে যদি মাল ক্রয় থাকে অবশ্যই লেনদেন, মাল বিক্রয় নগদে বা চেকে, ধারে বা বাকিতে, নোটে বা কার্ডে যদি থাকে অবশ্যই লেনদেন, অবশ্যই লেনদেন। কেন? এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে আর এখানে অর্থ নগদের পরিমাপযোগ্য লেখা আছে, যে কত টাকার পণ্য ক্রয় করছে তো লেখাই আছে, অতএব এটি লেনদেন। এখানে সকল বৈশিষ্ট্য বিদ্যমান
এটি লেনদেন। তারপরে আসবাবপত্র ক্রয় বা যন্ত্রপাতি ক্রয় অথবা ভূমি ক্রয়। ভূমি ক্রয়, অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার ভূমি ক্রয় কীভাবে লেনদেন হয়? যদি ব্যক্তিগত ভূমি ক্রয় যদি উল্লেখ না থাকে, বুঝতে হবে এটা ব্যবসার জন্য, বুঝতে হবে ব্যবসায়ের জন্য এটি লেনদেন। কারণ এখানে ব্যক্তির হিসাব হচ্ছে না, এখানে ব্যবসার হিসাব হচ্ছে, এটা লেনদেন। আর্থিক অবস্থার পরিবর্তন, এটি লেনদেন। আমরা যদি নগদ অর্থ আদায় করতে পারি, কার কাছ থেকে আদায় হবে? একটা কথা স্মরণ রাখুন, অনেকে আদায় প্রশ্নে একটু বিপাকে পড়ে যায়, আমি যার কাছে টাকা পাবো সে আমার দেনাদার, অথবা আমি তার কাছ থেকে আদায় করবো, পাবো। তাহলে অর্থ পাওয়া গেল বা অর্থ আদায় হলো কার কাছ থেকে? দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে, এটি লেনদেন। আমি আবার বলি, অর্থ পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল বা এত টাকা আদায় হলো কার কাছ থেকে? দেনাদার বা প্রাপ্য হিসাবের কাছ থেকে, এটি লেনদেন। এটি লেনদেন। অর্থ পরিশোধ করা হলো বা দেনা পরিশোধ করা হলো, অর্থ পরিশোধ করা হলো বা প্রদান করা হলো বা দেনা পরিশোধ করা হলো, আমরা যাকে দেনা আছি সে আমাদের পাওনাদার, সে আমাদের পাওনাদার। অতএব পাওনাদারকে পরিশোধ করা বা প্রদান করে, তাহলে এটিও লেনদেন, এটিও লেনদেন, এটিও লেনদেন। লেখা হয়েছে। তারপরে আমরা অবসর ধার্য, অবলম্বন ধার্য লেনদেন, কারণ এগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। আনতে ফেরত বা বই ফেরত, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত লেনদেন, এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাই লেনদেন। ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ টাকা উত্তোলন বা ব্যক্তিগত ব্যবহারের জন্য কারবার থেকে উত্তোলন বা ব্যাংক হতে উত্তোলন বা পণ্য উত্তোলন অথবা বিক্রয়মূলক পণ্য উত্তোলন, লেনদেন। আমি আবার বলি, ব্যক্তিগত ব্যবহারের জন্য কারবার হতে উত্তোলন অথবা ব্যাংক হতে উত্তোলন অথবা পণ্য উত্তোলন অথবা বিক্রয়মূলক পণ্য উত্তোলন, লেনদেন। কারণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে থাকে। অতিরিক্ত মূলধন আনা হলো লেনদেন। মূলধনের সুদ, ঋণের সুদ, উত্তোলনের সুদ, বিনিয়োগের সুদ, ধার্য লেনদেন, লেনদেন, লেনদেন। ঠিক আছে। বিজ্ঞাপন প্রদান, ভাড়া প্রদান, বেতন প্রদান, মজুরি প্রদান, বিমা চালানি প্রদান, বিজ্ঞাপন খরচ প্রদান, এগুলা সব কি? লেনদেন, সব লেনদেন। বিলের স্বীকৃতি দেওয়া হলো বা বিলের স্বীকৃতি পাওয়া গেল, বিলের আধুনিক নাম হচ্ছে নোট। বিলের স্বীকৃতি পাওয়া গেল বা বিলের স্বীকৃতি দেওয়া হলো, লেনদেন। কারণ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে থাকে, আর্থিক অবস্থার পরিবর্তন তো ঘটে এবং শ্রমিকের উপাদানের পরিবর্তন হয়, এটি লেনদেন। ক্যাশ বাক্স থেকে চুরি, ক্যাশ বাক্সে তহবিল তছরূপ, মূল্যহীন চেক, লেনদেন। মুনাফাবিহীন পণ্য বিক্রয় বা মুনাফাবিহীন পণ্য নগদে বিক্রয়, সম্পূর্ণ ঘটনার পরিবর্তন ঘটে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে থাকে, তাই এটি ও লেনদেন। ব্যাংকে জমা দেওয়া হলো বা ব্যাংক হতে উত্তোলন করা হলো, অথবা ব্যাংকে যাওয়ার সময় চিনতে হলো অথবা ব্যাংক থেকে তুলে আনার সময় চিনতে হলো। ঘটনাগুলোর মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে থাকে বা শ্রমিক অনুপাতের পরিবর্তন ঘটে থাকে, এটিও লেনদেন, এটিও লেনদেন। ব্যক্তিগত আসবাবপত্র ব্যবসায় ব্যবহারের জন্য আনা হলো অথবা ব্যক্তিগত কম্পিউটার ব্যবসায় ব্যবহারের জন্য আনা হলো অথবা ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায়ের কর্মচারীর বেতন পরিশোধ অথবা ভাড়া প্রদান অথবা মজুরি পরিশোধ অথবা বিমা চালানি পরিশোধ অথবা বিজ্ঞাপন খরচ পরিশোধ, সম্পূর্ণই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, তাই এটিও লেনদেন, এটিও লেনদেন। বিলের মাধ্যমে আদায়, বিলের মাধ্যমে পরিশোধ, এটিও লেনদেন। বিলের মাধ্যমে পণ্য ক্রয়, বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, এটিও লেনদেন। অনাদায় দেনা ধার্য, অনাদায় দেনা ধার্য বা অনাদায় দেনা ধার্য, অনাদায়ী দেনা ধার্য, কুঋণ ধার্য, ঘটনা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, এটিও লেনদেন। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 5,000 টাকা উত্তোলন করা হলো, প্রতিমধ্যে 500 টাকা চিন্তাই হয়েছে, তারা উত্তর করছে 5,000, প্রতিমধ্যে চিন্তা হয়েছে 500,
গঠনের মাধ্যমে ব্যবসায় পুরো আর্থিক অবস্থা 5,000 টাকার পরিবর্তন করেছে, 500 টাকা নয়। 500 টাকা নয়, কারণ ব্যক্তিগত পরিবর্তন করেছে 500 টাকা, কিন্তু ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন করেছে কত? 5,000 টাকা। যেহেতু ব্যক্তিগত ভাবে না, ব্যবসায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে 5,000 টাকা, পুরো আর্থিক অবস্থা 5,000 টাকা পরিবর্তন ঘটেছে, এটি লেনদেন। এখানে 500 টাকার পরিবর্তন নয়, পরিবর্তন কত? 5,000 টাকা। কার আর্থিক অবস্থা পরিবর্তন? ব্যবসায়ের বা কারবারে। ব্যবসার বা কার আর্থিক অবস্থার পরিবর্তন পুরোটাই ঘটেছে, পুরোটাই লেনদেন। কিন্তু 500 টাকা ব্যক্তিগত আর্থিক অবস্থা পরিবর্তন ওটি লেনদেন না, ওটি লেনদেন নয়। ঠিক আছে, এই জন্য আমরা 5,000 টাকা পুরোটাই আর্থিক অবস্থা পরিবর্তন ঘটার কারণে লেনদেন হিসেবে অভিহিত করবো এবং এই হিসেবভুক্ত করে নেব। বিনিয়োগের সুদ আদায়, ঋণের সুদ প্রদান, ঘটনা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাই লেনদেন। কমিশন প্রাপ্তি, কমিশন প্রদান, প্রাপ্য সুদ, প্রদেয় সুদ, অবসর দার্য, বেতন দার্য, আয়কর দার্য, সম্পূর্ণ আর্থিক অবস্থা পরিবর্তন ঘটে তাই লেনদেন, তাই এটি ও লেনদেন। ঠিক আছে, তাহলে আমি এখানে মূল সারমর্ম কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। আমাদের অনেক অনেক ঘটনা আছে, লেনদেন সম্পর্কিত ঘটনা আছে। আমি যে কথাগুলো তোমাদের কথা বলছি, কোন ঘটনাগুলো লেনদেন নয়, এই ঘটনাগুলো ছাড়া আমার এই শিক্ষকতার জীবনে আমি আপাতত আর কোনো এন্ট্রি পাইনি। তো তোমরা তোমাদের যেহেতু যুগের পরিবর্তনের সাথে সাথে, সময়ের পরিবর্তনের সাথে সাথে ঘটনার পরিবর্তন হচ্ছে, তাহলে ঘটনা পরিবর্তন হতে পারে, কিন্তু লেনদেন সম্পর্কে তোমরা আগে যে দেখবে যে ঘটনাটি ঘটেছে, ওই ঘটনাটির মাধ্যমে আমার ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে কিনা, এতে আমাদের ঘটনাটিকে অর্থমাফে পরিমাপ করা যায় কিনা, এবং এই ঘটনার মাধ্যমে আমাদের সম্পূর্ণভাবে কোনো পরিবর্তন ঘটেছে কিনা। যদি ঘটে থাকে তাহলে আমরা লেনদেন হিসেবে অভিভুক্ত করবো, আর যদি না ঘটে থাকে তাহলে লেনদেন হিসেবে করবো না। ঠিক আছে, আমি পরবর্তী আলোচনা নিচ্ছি তোমাদের সাথে, যে আমরা অনেকেই আমাদের হিসাবের বিজ্ঞানের যে সমীকরণের মধ্যে, আমাদের এই চ্যাপ্টারের মধ্যে সাধারণত তাকে নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করতে বলে, বা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতে বলে, বা আমাদের খাতা নগদের পরিমাণ নির্ণয় করতে বলে, বা নগদ জমা পরিমাণ নির্ণয় করতে বলে। আমি তাদেরকে প্রশ্নটা সমাধান দিয়ে দিচ্ছি। তারিখ বিবরণ দেখা, যেমন প্রশ্ন বলা আছে নগদ উদ্বৃত্তের পরিমাণ, নগদ জমার পরিমাণ, নগদ তহবিলের পরিমাণ বা হাত নগদের পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদেরকে খুব সহজে বলে দিচ্ছি। যেমন 1 তারিখে নগদ টাকা, পণ্যদ্রব্য, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, সরঞ্জাম বা ব্যাংক জমানো ব্যবসা আরম্ভ। এগুলোর মধ্যে শুধুমাত্র নগদ টাকাটাই আসবে, আর একটু আসবে না। ব্যাংকও নগদ ঠিক আছে, তবে সেটা ব্যাংক জমার পরিমাণ নির্ণয় করতে কাজ হবে, কিন্তু নগদ অর্থ বা নগদ হবে, নগদ জমার বা নগদ উদ্বৃত্ত পরিমাণ বা হাতে নগদের পরিমাণ নির্ণয় করতে বললে শুধু নগদ ডেবিটগুলো প্লাস, যে যাবতের মাধ্যমে নগদান ডেবিট হয় তা প্লাস হবে, যে যাবতের মাধ্যমে নগদান ক্রেডিট হয় তা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে যাবতের মাধ্যমে নগদান ডেবিট আমরা তা প্লাস করে দেব, যে যাবতের মাধ্যমে নগদান ক্রেডিট তা আমরা মাইনাস করে দেব। প্লাস আর মাইনাস করে আমরা যা পাবো সেটি কি আমাদের নগদ উদ্বৃত্ত বা নগদ তহবিল বা নগদ জমা বা হাতে নগদের পরিমাণ। যেমন 1 তারিখে লেখা আছে নগদ 5 লাখ টাকা, পণ্যদ্রব্য 3 লাখ টাকা, আর হয়তো 2 লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ। তাহলে নগদ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, নগদান ডেবিট 5 লাখ, নগদান ডেবিট 5 লাখ। যেহেতু ব্যবসা নগদ অর্থের আগমন ঘটেছে, ব্যবসার আন্তঃপ্রবাহ ঘটেছে, নগদ অর্থের ব্যবসার মধ্যে প্রবেশ করেছে, ব্যবসা আগমন করেছে, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অতএব এটা প্লাস লিখে হবে। আমরা লিখবো নগদ অর্থের ব্যবসা আরম্ভ 5 লাখ প্লাস প্লাস 5 লাখ প্লাস। তারপরে হয়তো 4 তারিখে লেখা আছে নগদ মাল ক্রয় 1,50,000, এটা আমরা মাইনাস করে দিব। নগদ মাল ক্রয় 1,50,000 মাইনাস ফিগার। প্রশ্ন কি লাগে কি করতেছি তো খেয়াল করবে, চেক মাল কিন্তু আসবে না, আবার চেক মাল বিক্রয় আসবে। চেক মাল বিক্রয় 7 তারিখে চেক মাল বিক্রয় 2 লাখ, এটা প্লাস ফিগার। কেন তোমরা অনেকে এটা নিয়ে একটু তোমাদের সন্দেহ থাকতে পারে, আমি বলে দিচ্ছি। চেকে মাল বিক্রয় বা মাল বিক্রয় চেকের মাধ্যমে অর্থ আদায়, চেকের মাধ্যমে অর্থ আদায় বা মাল বিক্রয় করে চেক পাওয়া গেল, অথবা চেকে মাল বিক্রয়, এটা যদি থাকে তোমাদেরকে খেয়াল করতে হবে যে চেকটা পেয়েছে, চেকটা দাগ কাটা চেক কিনা।
চেকটা দাগ কাটা বা ক্রস চেক লেখা আছে কিনা, যদি দাগ কাটা বা ক্রস চেক লেখা না থাকে অথবা চেকটি ব্যাংকে জমা খাতে যদি ওই তারিখে লেখা না থাকে তাহলে 100% নগদান ডেবিট। 100% নগদান ডেবিট। তোমরা হয়তো বলতে পারো স্যার এসএসসিতে তো আমরা এটাকে ব্যাংক ডেবিট লিখেছি, সেটা এসএসসির কথা, প্রয়োজনে সীমাবদ্ধ থাকুক। আমরা পরবর্তী কথা আসতেছি। যখনই চেক পাওয়া যাবে বা চেকে আদায় লেখা থাকবে, তোমরা আগে দেবে চেকটি ডাকাটা চেক কিনা বা চেকটা ক্রস চেক লেখা আছে কিনা অথবা চেকটি ব্যাংকে জমার কথা লেখা আছে কিনা। যদি এগুলো যদি লেখা না থাকে তাহলে বুঝতে পারো সাধারণ বাহক চেক, এটা অবশ্যই আমাদের ডেবিট। তোমাকে আমি বলে দিচ্ছি যে তুমি একটা চেক পেয়েছো, তুমি চেকটা ব্যাংকে জমা দেওয়া নেই, চেকটা ডাকাটা চেক কোনো, তাহলে বুঝতে যাচ্ছে তুমি চেকটা পেয়ে তুমি ক্যাশে ব্যাংকে গেছো। ব্যাংকে যাইয়া তুমি চেকটা কাউন্টারে উপস্থাপন করার কারণে কাউন্টার ব্যাংকের কেশিয়ার তোমাকে যত টাকা চেকে লেখা আছে ওই সব টাকাটা আমাকে প্রদান করেছে, তার জন্য নগদ পেয়েছি। নগদ পেয়েছি, এই জন্য চেকে বিক্রয় নগদান ডেবিট, চেকে আদায়ও নগদান ডেবিট, চেকে আদায়ও নগদান ডেবিট। ঠিক আছে, এই জন্য প্লাস ফিগার। তারপরে 12 তারিখে ব্যাংকে জমা হলো 1,70,000, মাইনাস ফিগার হবে, কারণ ব্যাংকে জমা দিলে যাওয়াটা কি হয় ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, এই জন্য এটা মাইনাস ফিগার হবে কারণ নগদ কমে গেছে এখানে। আবার যদি বলে যে ব্যক্তিগত ভাবে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে যাওয়া হচ্ছে উত্তোলনের ব্যাংক ক্রেডিট, এটা আসবে না, এখানে নগদ অর্থের আগমন নির্গমন কিছু ঘটেনি। ঠিক আছে, ব্যবসায়ের মধ্যে বন্ধন ঘটে, ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত ব্যবসায়ের আগমন ঘটেছে কিন্তু ব্যবসায়ের আগমন ঘটে। 16 তারিখে লেখা আছে ব্যাংক উত্তোলন 80,000 টাকা, ব্যাংক উত্তোলন। তোমাদেরকে এখানে একটা কথা শিখে দিচ্ছি, যখন ব্যাংক উত্তোলন লেখা থাকবে তোমরা আগে দেখবে যে প্রশ্নের মধ্যে মালিকের প্রয়োজনে, নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনের কথাটি লেখা আছে কিনা। যদি মালিকের প্রয়োজনে, নিজ প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে কথাটি যদি লেখা না থাকে 100% এর অফিস প্রয়োজনে বা কারবার প্রয়োজনে বা দোকানের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে। কথা বোঝা গেছে? এই জন্য যাবো যাচ্ছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। আমি কথাটা আবার বলে দিচ্ছি, যখনই ব্যাংক উত্তোলন লেখা থাকবে প্রশ্নের মধ্যে তোমরা আগে দেখে নিও যে ওটা মালিকের প্রয়োজনে, ব্যবসার নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে লেখা আছে কিনা। যদি মালিকের প্রয়োজনে, নিজ প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে লেখা না থাকে 100% বুঝতে হবে এটা অফিস প্রয়োজনে বা কারবার প্রয়োজনে বা ব্যবসা প্রয়োজনে বা দোকানের প্রয়োজনে ব্যাংক উত্তোলন যাবো হচ্ছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট। এখানে নগদ অর্থের আগমন ঘটেছে 100%, এটি অবশ্যই প্লাস ফিগার হবে। 22 তারিখ ঋণ নেওয়া হলো, আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি 1 লাখ টাকা, তাহলে আমি ঋণ চাই না, ঋণ নিয়েছি। ঋণ নেওয়ার মাধ্যমে আমার ব্যবসা নগদ অর্থের আগমন ঘটেছে, দায় বৃদ্ধি ঘটেছে, নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি ঘটেছে, যাবত হচ্ছে নগদান ডেবিট ঋণ ক্রেডিট, নগদান ডেবিট ঋণ ক্রেডিট। ঋণ নিয়েছি, ঋণ নেওয়াটা দায়, ঋণ দেওয়াটা সম্পদ। আমি আবার বলি ঋণ নেওয়া দায়, ঋণ দেওয়া সম্পদ, কিন্তু ঋণ চাওয়া লেনদেন নয়, ঋণ চাওয়া বা প্রতিশ্রুতি দেওয়া লেনদেন নয়, ঋণ দেওয়া। আমি ঋণ দিয়েছি, আমি বিনিয়োগ করেছি, সদাগতের বিনিয়োগ, এটা স্বল্পমেয়াদী বিনিয়োগ। আর ঋণ নিয়েছি, আমি কোনো সংস্থা বা ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে, আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়েছি, তাহলে এখানে যাবত হচ্ছে নগদ ডেবিট ঋণ ক্রেডিট, এটা নগদ অর্থের আগমন ঘটেছে, এটা প্লাস ফিগার, এটা জন্য ডেবিট হবে। বিজ্ঞাপন খরচ বাবদ চেক ইস্যু, এটা যাবতীয় বিজ্ঞাপনের ব্যাংক এটা লেখা যাবে না। প্রাপ্য বিল পাওয়া গেল, অনেকে মনে করে যে প্রাপ্য বিল পাইছে, এতে নগদ টাকার আগমন ঘটেছে, খবরদার, এতে নগদ টাকার আগমন ঘটে। তার মানে প্রাপ্য বিল পাওয়া গেল, প্রাপ্য বিলের স্বীকৃতি পাওয়া গেল, এক কথা। বা বিলের মাধ্যমে আদায় এক কথা। পদবিল দেওয়া হলো বা পদবিল প্রদান করা হলো বা পদবিল স্বীকৃতি প্রদান করা হলো, এক কথা। বা পদবিল মাধ্যমে পরিশোধ একই কথা। আমি আবার বলি প্রাপ্য বিল পাওয়া গেল, প্রাপ্য বিলের স্বীকৃতি পাওয়া গেল, প্রাপ্য বিলের মাধ্যমে আদায়, এতে আমাদের প্রাপ্য বিল বৃদ্ধি, দেনাদার হ্রাস, এতে নগদ অর্থের আগমন নির্গমন কিছু ঘটেনি। প্রদবিল দেওয়া হলো, প্রদবিল স্বীকৃতি দেওয়া হলো, প্রদবিল প্রদান করা হলো, অথবা প্রদবিল মাধ্যমে পরিশোধ, প্রদবিল মাধ্যমে পরিশোধ যদি লেখা থাকে, এটা আমাদের পাওনাদার হ্রাস, প্রদবিল বৃদ্ধি, পাওনাদার দায় হ্রাস, প্রদবিল দায় বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থের আগমন নির্গমন কিছু ঘটেনি, এটিও লেখা যাবে না। তাহলে আমি 24 তারিখে বিজ্ঞাপন বাড়া নগদ প্রদান 12,000 টাকা, এটা আমরা ম্যানেজ করে দিব, যেহেতু দাবো হচ্ছে বাড়া ডেবিট নগদ ক্রেডিট, বাড়া ডেবিট নগদ ক্রেডিট। 28 তারিখে আয়কর প্রদান 10,000 টাকা, আয়কর প্রদান 10,000, যাবতীয় উত্তোলন ডেবিট নগদ ক্রেডিট, নগদ অর্থের নির্গমন ঘটেছে, এটা ম্যানেজ ফিগার। 31 তারিখ না 30 তারিখে, এখানে 30 তারিখে
ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক ডেবিট সুদ এক ক্রেডিট, নগদ অর্থ আগমন নির্গমন কিছু কটি নেটে লেখা যাবে না, কমপ্লিটেড। আমি আপাতত একটা উত্তর পেয়ে দিয়েছি নগদ অর্থে। তাহলে 7,80,000, 8,80,000 আমার প্লাস ফিগার, মাইনাস ফিগার 7,00,000, 8,80,000 টাকা প্লাস ফিগার, মাইনাস ফিগার হচ্ছে 3,20,000, 3,20,000, 3,32,000, 3,42,000। তাহলে আমি 8,80,000 থেকে বাদ দিব 3,00,000, কত 2,50,000, 3,20,000, 3,20,000, 3,32,000, 3,42,000, 3,42,000 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার বাদ দিতে থাকে 5,38,000। এটি আমার নগদ দিক বাদ হবে। হাতে নগদ, নগদ তহবিল বা নগদ, সেটা বলো তোমরা। এই যদি বের করতে বলে, নির্ণয় করতে বলে, আমরা এভাবে বের করে নেব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আজকের পর্যন্তই। তোমরা আমার একটু অনুরোধ থাকবে তোমাদের প্রতি, অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করো, শেয়ার করো, প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।